এই সংসারের কাজ করতে করতে আমাদের জীবন গেল। আর কোনো উপায় আছে ভাই? যদি উপায় থাকতো তাহলে না হয় দুঃখ করতাম। উপায় যখন নেই তখন এই কাজই তো করে যেতে হবে। সেটাই ভাবি মাঝে মাঝে, কোন দুঃখে যে এরকম একটা গ্রামে জন্ম নিয়েছিলাম কে জানে। ভাবো, কত মানুষ তো গ্রামে থেকেও বিয়ে করে বা চাকরি করতে শহরে চলে যায়, আমাদের আর কোথাও যাবার উপায় নেই। মাঝে মাঝে ভাবি এই গ্রামের অভাবের জীবন ছেড়ে কোথাও একটা পালিয়ে যাই দূরে। না ভাই, যতটুকু যা পেয়েছি তার সাথে মানিয়ে নিয়ে চলি। আমি অল্পতেই খুশি। যতটুকু যাও ওপরওয়ালার কৃপায় পাচ্ছি ততটুকুতেই আনন্দ খুঁজে নিই। আমি তো তোমার মতো এরকম করে ভাবতে পারি না। যদি তোমার মতো ভাবতে পারতাম তাহলে সুখী হতাম হয়তো। আসলে কি বলো তো, আমার স্বামী যতটুকু যা রোজগার করে আনে ততটুকুতেই আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি। হয়তো পাই না, তবুও চেষ্টা করি। ঠিক আছে ভাই, চলো ঘরের দিকে যাওয়া যাক। সারাদিন তো আর এখানে বসে বসে গল্প করলে হবে না, ঘরে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ চলো, আমাদের বাড়ির মানুষগুলো আবার এসে যাবে, ওদের রান্না করে খাবার দিতে হবে। যাই হোক ভাই, ভালো থেকো, আমি চলি। ও ভাই, ভাই, আরে ও দাদা, শুনতে পাচ্ছো? কে? আমাকে বলছো? হ্যাঁ, তোমাকেই বলছি। কি বলছো? এদিকে এসে বলো, আমি কাজ করছি। বলছি, তুমি এই গ্রামেই থাকো? হ্যাঁ, এই গ্রামে না থাকলে কি আর এমনি এমনি মাঠে কাজ করছি? আমি এই গ্রামেই থাকি। তুমি কে ভাই? তোমাকে তো কোনোদিন দেখিনি। আমি দূর গ্রাম থেকে এসেছি। আমার বাড়ি ঘরদোর সব বন্যায় ভেসে গেছে। শুনেছিলাম তোমাদের গ্রামের মানুষজন ভালো, তাই তাই এখানে থাকতে এসেছি। আমাকে একটু সাহায্য করবে? গ্রামের মানুষজন ভালো এই কথা তোমাকে কে বললো গো? যাই হোক, কি সাহায্য চাও বলো। দেখো দাদা, আমি অত কথা জানি না, শুধু এতটুকু জানি যে আমি যে অবস্থায় ছিলাম তার থেকে ভালো অন্তত এখানে থাকতে পারবো। তুমি যদি এখানে থাকবার জন্য কিছু একটু ব্যবস্থা করে দাও আর একটা কাজ খুঁজে দাও তাহলে বড় সুবিধে হয়। তোমাকে দেখে আমার ভালোই মনে হচ্ছে, তুমি আমার সাথে আমার বাড়ি যেতে পারো। তাহলে তো দুই ভাই মিলে দুই বন্ধুর মতো থাকা যাবে, একসাথে মিলেমিশে কাজ করা যাবে। সেই জন্যই তো বলছি, আমারও ভালো লাগবে তোমাকে বন্ধু হিসেবে পেয়ে। একটু অপেক্ষা করো, গাছের ছায়ায় বসো। আমার কাজ হয়ে এসেছে, দুজনে মিলে একসাথে বাড়ি যাব। কি হয়েছে, কিছু বলবে? বলছি, নিজের স্বভাবটা কবে ছাড়বে? হ্যাঁ, নিজের স্বভাব মানে কোন স্বভাব? এই যে রাস্তা থেকে লোক ধরে আনা। কি বলছোটা কি? পলাশ একটু বাইরে বেরিয়েছে বলে তুমি এসব কথা বলবে? তা নয় তো কি, নিজেরা খেতে পাই না আর ওকে খাওয়াবো কেমন করে? এমনিতে সংসার চলছে না, সে খেয়াল নেই। আমি কি চেষ্টা করি না বলো তো? তবে সাধারণ লোকজনের থেকে একটু কম ফসল ফলাতে পারি, কারণ শরীর দেয় না। সেটা তো আর লোকে শুনবে না। লোকের থেকে ধার নিয়ে রেখেছো, শোধ করবে কি করে? এই যে নবাব পুত্তর আর রাজকন্যা, হ্যাঁ এখানে একসাথেই আছে দেখছি। বাড়ি বয়সে কি যাতা কথা বলছো আমাদের? বলবো না? বাবুর পয়সা খেয়ে বসে আছো আর বলবো না? দেখো, বাবু টাকা ধার নিয়েছেন, বাবুর থেকে বেশি চিন্তা আমার মাথায়। আমি সেই কথাই ওকে বলছিলাম। চিন্তা করো না, আমার বাড়িতে নতুন বন্ধু এসেছে। আমরা দুজনে মিলে চাষবাস করে তোমার বাবুর সব ধার মিটিয়ে দেব। ওরে বাবা, তোমরা ভবিষ্যতে কবে মেটাবে সেই নিয়ে অবিনাশবাবু বিন্দু মাত্র চিন্তিত নয়। আজকে আমাকে টাকা চাইতে পাঠিয়েছে, যদি আজকে টাকা দিতে না পারো তাহলে তোমাদের ভবিষ্যতের খবর আছে। দেখো, বাবু তো জানে আমি অসুস্থ, আমার উপর একটু দয়া করবে না? দয়া দক্ষিণা তোমাদের মতো গরিব ছোট লোকদের প্রতি অনেক হয়েছে, আর কারোর কথা শুনবেন না বাবু। আর তাছাড়া কাকে জিজ্ঞেস করে বাইরে থেকে একটা ছেলেকে ঘরে রেখেছো? হ্যাঁ, এই গ্রামে কাউকে রাখতে গেলে, কোনো কিছু করতে গেলে সব বিষয়ে বাবুর অনুমতি নিতে হয়। দেখো, ও খুব ভালো ছেলে। এই, তোমাদের রোজগার অভাবের দোহাই দিয়ে বেশি দিন চলবে না, এই কথাটা জেনে রাখো। একদিন জমিদারের লোকজনের সাথে আমি আসবো আর তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেবো। কথাটা আজকে ভালো মুখে বলে গেলাম, পরে বুঝতে পারবে যত সব।
আমি তোমাকে খুব ভালোবাসি নীলিমা। দেখো, শুধু ভালোবাসি বললেই হয় না, ভালোবাসলে বিয়ে করতে হয়, সংসার করতে হয়, অনেক দায়িত্ব নিতে হয়। দায়িত্ব নেব বলেই তো তোমাকে ভালোবাসতে চাই। কিন্তু তুমি এই গ্রামে নতুন, তুমি জানো না এই গ্রামে কিভাবে চলতে হয়, কিভাবে কি হয়। তুমি পাশে থাকলে আমি সবটা শিখে নেব, বিশ্বাস করো। দেখো, আমরা গরিব ঘরের লোক, আমার ঠাকুমা খুব গরিব, আমরা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পারি না। আমি তোমাদের পয়সাকে নয়, তোমাকে ভালোবাসি। আর ভালোবাসা টাকা পয়সা দেখে হয় না। আমার নিজেরও ঘর দুয়ার সব ভেসে গেছে জলে, বাবা মা বন্যায় ভেসে মারা গেছে, তাই ঘুরতে ঘুরতে এ গ্রামে চলে এসেছি। গোপালদার মতো ভালো মানুষ পেয়েছি তাই বেঁচে গেছি, না হলে কি হতো আমিও জানি না। তোমার জীবন খুব কষ্ট করে কেটেছে বলো। সেজন্যই আমি কষ্টের দাম বুঝি। আমি বুঝি যে টাকা পয়সা দিয়ে সবকিছু অর্জন করা যায় না। আমি আসলে একজন ভালো মনের মানুষ চাই, আর যেটা তুমি। আমিও সারা জীবন ভালো মনের মানুষই চেয়েছি একটা। তোমাকে দেখে মনে হয়েছে তুমি খুব ভালো, তাই তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসি। তাহলে তো আমরা দুজনে জীবনটা কাটাতেই পারি একসাথে। দেখো, সংসারে হয়তো অভাব থাকবে, কিন্তু আমরা দুজনে ঠিক মানিয়ে নিতে পারবো। দেখো, যদি তুমি পাশে থাকো তাহলে অবশ্যই পারবো। তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমার পাশে আছি। দেখো দেখো, কি সুন্দর সূর্য অস্ত যাচ্ছে বিকেল বেলায়। তোমার দিকে তাকিয়ে থাকলে আর কোনো কিছু দেখতে ইচ্ছে করে না। ধুর, তোমার সবসময় বাজে বাজে কথা। চলো বেরিয়ে আসি একটু। চলো একটু ওদিকে গিয়ে বসি। কি হলো খগেন, তুই এরকম সন্ধেবেলায় হঠাৎ আজকে এলি কেন? গ্রামে যা সব জিনিস দেখতে পাচ্ছি তাতে আপনাকে না জানি উপায় কি আছে? কি দেখেছিস তুই? আজকাল লোকের সাহস বড্ড বেড়ে গেছে। কেন রে, কিছু হয়েছে? নিজের চোখে যা দেখে এলাম তা আপনি যদি দেখতেন তখন বুঝতে পারতেন। কি হয়েছে আমাকে বল দেখি। আজকাল ছেলেমেয়েরা খোলাখুলিভাবে গ্রামের মাঠের ধারে দেখা করছে, ঝোপে ঝাড়ে বাজারে ঘুরে বেড়াচ্ছে। কে এরকম করেছে? ওই যে বুড়িমার নাতনি আর পলাশ। পলাশ মানে গোপালের বাড়িতে যে নতুন ছেলেটা এসেছে ও? হ্যাঁ, তাহলে আর বলছি কি, ভেবে দেখুন একবার, এত বড় সাহস কিনা বে এই কদিন গ্রামে আসতে আসতে এত কিছু কাণ্ড শুরু করে দিল। আগে কি আমাদের গ্রামে এসব হতো? আরে গোপাল আমার থেকে যে টাকাটা নিয়েছিল সেই টাকাটা কবে দেবে কিছু বলেছে? কিছু বলেনি বাবু, উল্টে আমি যেদিন টাকা চাইতে গেলাম সেদিন আমাকে ভাগিয়ে দিল। এত বড় সাহস যে তোকে পাত্তা দিচ্ছে না? ভেবে দেখুন, আপনার আদেশ জেনেও পাত্তা দিচ্ছে না। আজকাল দেখছি লোকের সাহস বড্ড বেড়ে গেছে। এদের সাথে ভালো মানুষই করে চললে হবে না। এরা যেমন কুকুর, এদের সাথে তেমন মুগুর হতে হবে। এতদিন আমার ভালো রূপটা দেখেছে, এবারে খারাপ রূপটা দেখবে। আপনি শুধু একবার আদেশ করুন, বাকি যা করবার আমি করব। পারবি তুই গোপালকে সাহায্য করতে? আপনি বললে ওর 14 গোষ্ঠীকে সায়স্তা করে দেব। তাহলে গোপাল আর বুড়িমাকে সাহায্য কর, দেখবি কান টানলে মাথা ঠিক আসবে। ঠিক আছে বাবু, এই খগেন যতক্ষণ আছে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি এখন যাচ্ছি, বুড়িমার কানে বিষ ঢেলে তবেই আমার শান্তি। কিরে লাট সাহেবের বেটা, বাবু বলেছে পয়সা না দিলে তোর ঘর দর ভেঙে দেবে। তুমি দেখতে পাচ্ছ আমি এই রোদের বেলায় কাজ করতে পারছি না, আমার উপর একটু দয়া হয় না তোমাদের? এই তোর উপরে দয়া? কেন দয়া করব শুনি? তুই কোন লাট সাহেবের বেটা? আর তাছাড়া ঘরে তো একটা কুকুর পুষেছিস, ওই শয়তানের গ্রামে যে নষ্টামো করছে তার বেলায়। দেখো, আমি পলাশকে খুব ভালো করেই চিনি। ও এমন কোনো কাজ করতে পারে না যার জন্য এরকম কথা শুনতে হবে। তোমার হিংসা আমার উপর হলে আমাকে উল্টোপাল্টা কথা বলো, কিন্তু ওর নামে কিছু বলো না। আরে বন্ধুর প্রতি দরদ একেবারে উতলে উঠছে। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমিও এটাই করতে। দেখ, আমি অত কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, টাকা যদি না দিস তাহলে কিন্তু তোর এই জমি জমা বাড়ি কিছুই থাকবে না। আমার শরীর খুব খারাপ, আমার হাতে টাকা আসলে আমি দিয়ে দেব। তোমাদের টাকা নিয়ে আমি চিতায় উঠব না। তোকে উঠতেও দেব না, তার আগেই সব সুদে আসলে উসুল করে তবে ছাড়বো।
আমাদের উপর অবিচারের ফল ভালো হবে না। সেটা সময় বলবে, যেটা বলবার সেটা বলে গেলাম, আর এটা শেষবার বললাম, শুনে রাখিস। বুড়িমা বাড়িতে আছো? হ্যাঁ বাবা খগেন, আয়। তা তুই তো আজকাল বড় আসিস না। জমিদারির কাজ বোঝোই তো। বলছি যে তোমার নাতনি বাড়ি নাই তো? গ্রামে কোথাও গেছে, কেন বলতো? কিছু বলবি? আসলে ওর বিষয়ে কথা বলবার ছিল তো, তাই। কি হয়েছে বলতো? কিছু দোষ করেছে নাকি? দোষ বলতে দোষ, ছি জি জি জি। যাই হোক, ও বাচ্চা মেয়ের বুদ্ধি নেই, কিন্তু তোমার তো একটু নজর দেওয়া উচিত। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবু খোঁজ নিয়ে দেখেছেন যে গোপালের বাড়িতে যে পলাশ এসেছে, ছেলেটা একদম ভালো নয়। এই ছেলেটা এবারে খারাপ চরিত্রের ছেলে। তার সাথে তোমার নাতনি নাকি মেলামেশা করছে। কি বলছিস কি তুই? এসব বিষয় তো আমি কিছুই জানি না। আর ওই ছেলেটাকে দেখে তো ভালোই মনে হয়। আরে ভালো মনে হলেই কি আর হবে? আরে নাতনিকে সাবধান করে রাখো, না হলে কিন্তু জমিদার এবার তোমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেবে। খুব রেগে আছেন বাবু। না না, তুই বাবুর কাছে আমার হয়ে ক্ষমা চেয়ে নিস। বলিস যে আমার নাতনির হয়ে ভুলের অপরাধের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেসব বলবো, কিন্তু সাবধান, এরপরে যদি কোনোদিন এরকম কিছু হয় তাহলে কিন্তু তোমাদের কপালে দুঃখ আছে। আমি তোকে কথা দিচ্ছি বাবা, এরকম কোনো দিন হবে না। আমি আমার নাতনিকে উচিত শিক্ষা দেব। সেই শিক্ষাটা যেন ভালো মতো হয়। আমার শুধু ভালোবাসাটাই ও দেখেছে, আমার হাতের মারটা তো দেখেনি। মেরে ওর বাপের নাম ভুলিয়ে দেব। সেটা তোমার ব্যাপার, তুমি তোমার নাতনির সাথে কি কাজ করবে সেটা তুমি বুঝবে। তবে আমি বাবুকে গিয়ে তুমি যা যা বললে আমি তাই তাই বলবো, কিন্তু পরে কিছু যদি হয় তাহলে আমি আর দায়িত্ব নেব না। তুই নিশ্চিন্তে থাক, আজকেই আমি ওর ঠ্যাং ভাঙবো। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। কোথায় গিয়েছিলিস তুই? এই তো ঠাকুমা, গিয়েছিলাম ওপাড়ার পালদের বাড়িতে আমের আচার খেতে। লজ্জা করে না আমাকে মিথ্যে কথা বলতে? তুমি তুমি আমাকে মারছো কেন? আমি কি দোষ করেছি? তুই আমাকে লুকিয়ে লুকিয়ে পলাশের সাথে মেলামেশা করছিস? হ্যাঁ, আমরা পরস্পরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। মেরে তোর ঠ্যাং আমি ভেঙে দেব মেয়ে। আজ তোর নামে নালিশ এসেছিল জমিদারের কাছ থেকে। আসতে দাও, আমি কি কোনো খারাপ কাজ করেছি নাকি? কাউকে ভালোবেসে বিয়ে করা খারাপ নয়। আর পলাশ ছেলেটা ভালো, আমি ওকে চিনি। ঘন্টা চিনিস তুই? কে শয়তান আর কে ভালো মানুষ এখনো বুঝতে পারিসনি তুই? আহ, লাগছে, আমাকে ছেড়ে দাও। আজকে আমি তোকে মেরে আধমরা করে রাখবো। তুই জানিস না ওই পলাশ 1 নম্বরের দুশ্চরিত্র। কি বলছো কি তুমি? আমি ঠিক কথাই বলছি। জমিদার বাবু খবর নিয়ে দেখেছে ওই শয়তান নানান জায়গায় ফষ্টি নষ্টি করে এখন এখানে এসেছে তোর মন মজাতে। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? তুই আমার নাতনি, আমি কখনোই চাইবো না যে তোর কোনো ক্ষতি হোক। তাই আমি তোকে ভালো কথা বলছি আর সাবধান করে দিচ্ছি। এরপরেও যদি তুই আমার কথা অবজ্ঞা করিস তাহলে আমি তোকে মেরে ফেলবো অথবা নিজে মরে যাব, তবুও তোকে ওর সাথে মিশতে দেব না। নীলিমা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। কিন্তু কেন? কয়েকদিন ধরে তুমি দেখা করতে আসছো না, তার উপরে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করছো। দেখা হলেও এড়িয়ে যাচ্ছ, কিন্তু এগুলো কেন? কারণ তুমি দুশ্চরিত্র। তোমার মতো ছোট লোক আর হয় না। তুমি কি বলছো? তোমার খেয়াল আছে? আমার মনে হচ্ছে কেউ তোমাকে উল্টোপাল্টা কিছু বলেছে। আমি আমার ঠাকুমার থেকে সব কিছু জেনেছি তোমার সম্বন্ধে। কিন্তু আমার সম্বন্ধে তোমার ঠাকুমা কি করে জানবে? আমার তো ওনার সাথে কোনোদিন কথা হয়নি। আমি যা বলবার সব তোমাকে বলেছি। তুমি আমাকে বোকা পেয়ে সব মিথ্যে কথা বলছো।
কি বলছো কি তুমি? আমি যাকে ভালোবাসি তাকে আমি মিথ্যে কথা বলবো? তোমার ওই নোংরা মুখে একদম ভালোবাসার কথা বলবে না। তুমি আসলে ভালোবাসার কথা বলে মানুষকে ঠকাও। এসব কথা তোমাকে তোমার ঠাকুমা বলেছে? আরও অনেক কথাই বলেছে, শুধু সেগুলো আমি উচ্চারণ করতে চাই না। তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আমি আর তোমার মুখও দেখতে চাই না। আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাক, আমি চাই না সেটা। কিরে পলাশ, আজকে তুই এত দেরি করে ফিরলি? কোনোদিন তো এত দেরি করিস না। আজকে আমার সব শেষ হয়ে গেছে গোপালদা। কি শেষ হয়ে গেছে রে? কি আবুল তাবুল পাগলের মতো বকছিস? হ্যাঁ, নীলিমাকে ওর ঠাকুমা আমার নামে খারাপ খারাপ কথা বলেছে। আমি নাকি দুশ্চরিত্র, আমি ওকে ঠকাচ্ছি, সেজন্য ও আর এই সম্বন্ধ রাখতে চায় না আমার সাথে। এবারে বুঝেছি, এর পেছনে একটা বড় খেলা রয়েছে। মানে কি বলতে চাইছো কি তুমি? হিংসুটে জমিদার অবিনাশ বাবু আর ওর শয়তান কাজের লোক খগেনের এই চক্রান্ত এসব। তুমি কি করে জানলে? আমাকে বারবার যখন এসে হুমকি দিচ্ছিল তখন বলেছিল তোর নাম। তুই ওর সাথে সম্বন্ধ রাখিস, তাতে ওর গা জ্বলে। আমি এটা কিছুতেই মেনে নেব না। আমি বারবার এ কথাই বলছিলাম যে এর পেছনে নিশ্চয়ই কিছু একটা চক্রান্ত আছে। এর বদলা নিতেই হবে আমাদের, যে করেই হোক। কিভাবে নেওয়া যায়? আসলে অবিনাশবাবু খুব শক্তিশালী লোক, বুদ্ধি করে কাজ করতে হবে। তবে করতেই হবে, কারণ এই অত্যাচার আর সহ্য হচ্ছে না। অবিনাশবাবুর দুর্বল জায়গা কোনটা? ওই খগেন, ও না থাকলে অবিনাশবাবু দুর্বল। খগেনকে ছাড়া অবিনাশবাবুর এক পাও চলা সম্ভব নয়। তাহলে চলো কালকে বাজারের মধ্যে সবার সামনে খগেনকে বাগিয়ে দিই, তাহলেই একসাথে সম্মানহানি আর শিক্ষাও দেওয়া যাবে। তাই করা হোক। ব্যাটা বড্ড বার বেড়েছে, এবারে ঠান্ডা করতেই হবে। তবে আমাদের অভাবটা যে কিভাবে দূর হবে সেটাই ভাবছি। দেখো, একবার যদি নীলিমার সাথে আমাদের সম্বন্ধ ঠিক হয়ে যায়, তাহলে ওদের খেতে অনেক বর্ষার ঝিঙে হয়েছে। ওগুলো আমরা সবাই মিলে বিক্রি করে দুটো পরিবার ভালোই চলতে থাকবে, আর তোমার খাটাখাটনিটাও কম হবে। সম্বন্ধটা ঠিক করতেই হবে, কালকে শিক্ষা দিতেই হবে। কিরে, তোর কি হয়েছে? তোর এরকম অবস্থা কেন? বাবু আমাকে খুব মেরেছে। কে মেরেছে তোকে? পলাশ গোপাল মিলে প্রথমে মারা শুরু করে, তারপর গ্রামের লোকজন বাজার আমাকে খুব মার মেরেছে। কেন তোকে মেরেছে কেন? নীলিমার সাথে ওর সম্বন্ধ ভাঙিয়ে দিয়েছিলাম বলে রাগে। আর ওরা যখন মারতে শুরু করে তখন গ্রামের সবার আমার উপর যা যা রাগ ছিল সেই ঝাল মিটিয়ে নিয়েছে। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে খগেন, এর উচিত জবাব তোকে দিতে হবে। আমি কিছু ভাবতে পারছি না বাবু, আমি এই লাইন ছেড়ে দেব। কি বলছিস কি তুই? হ্যাঁ বাবু, আমি আপনার পায়ে ধরে ক্ষমা চাইছি, আমাকে আর এসবের মধ্যে টানবেন না। কিন্তু তুই তো জানিস তোকে ছাড়া আমি কত অসহায়। কিন্তু গ্রামের লোকজন আমাকে পরিষ্কার বলে দিয়েছে, আমি যদি আপনার এই লাইন না ছেড়ে দিই তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে, নাহলে গ্রাম থেকে তাড়িয়ে দেবে মারতে মারতে। আমি আর মার খেতে চাই না বাবু। তুই কি সত্যি আমার কাজ ছেড়ে দিতে চাস? হ্যাঁ, আমি সত্যিই ছেড়ে দিতে চাই। আর আজকেই বাড়ি ফেরবার পথে বুড়িমাকে বলে দেব আমি যা করেছি আপনার কথায়, আর যা সব বলেছি সব মিথ্যে কথা। আমি আর কোনোদিন কারোর ক্ষতি করব না। তুই যে আমার শক্তি ছিলিস রে খগেন, তুই যদি এভাবে ছেড়ে আমাকে চলে যাস তাহলে আমাকে ছেড়ে দিতে হবে। সেটা আমি জানি না বাবু আপনি কি করবেন, তবে আমি এখন চললাম। যাওয়ার সময় বুড়িমার বাড়ি হয়ে যাব। এসো বাবা পলাশ, এসো। কই রে নীলিমা, বাইরে এসে দেখ কাকে নিয়ে এসেছি। এ কি, তুমি এসেছো কেন? ওকে নিয়ে এসেছি তার কারণ আছে। আমি তোদের দুজনের সামনে আমার নিজের ভুল আজ স্বীকার করতে চাই। কি ভুল ঠাকুমা? তুমি আবার কি ভুল স্বীকার করবে? ওই খগেন নামের শয়তানটা অবিনাশ বাবুর কথায় হিংসায় শয়তানি করে এই ভালো ছেলে পলাশের নামে আমার কানে বিষ ঢেলেছিল। তারপর ওকে যখন সবাই মিলে মারধর করে ওর শিক্ষা হয়েছে, তাই আমাকে সব দোষ স্বীকার করে গেছে। আমি বলেছিলাম তোমাকে যে কেউ না কেউ এর পেছনে ষড়যন্ত্র করছে।
শুধু শুধু এত বড় একটা কাণ্ড ঘটে গেল। যাই হোক, আমি মেনে নিয়েছি তোমাকে নীলিমার বর হিসাবে। আমি খুঁজলে হয়তো তোমার মতো এত ভালো পাত্র পেতাম না। তুমি আমাকে ক্ষমা করে দিও পলাশ। ঠাকুমার ভুলে আমিও তোমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছি। যাই হোক, ওসব ভুলে আমরা এখন নতুন একটা জীবন শুরু করতে চাই। আর এখন থেকে তোমাদের পরিবার আর গোপাল দা অর্থাৎ আমাদের পরিবার আমরা একসাথে থাকব। সব কিছু যখন ঠিক হয়ে গেল, তোমাদের জমির ঝিঙে বিক্রি করে আমরা দুটো পরিবার ভালো করে চলবো। আমার কোনো আপত্তি নেই। এসো, তোমরা বসো, গল্প করো। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। তোমাদের ব্যবসা কেমন চলছে? আরে বাবু, আপনি এরকম সাধারণ রূপে এসেছেন, আপনাকে তো দেখে চেনাই যাচ্ছে না। আমার এখন এটাই রূপ। তবে হ্যাঁ, পলাশ আর নীলিমার বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব, তবেই আমার শান্তি হবে। যাই হোক, আমার ভালো লাগলো খুব যে আপনি শেষ পর্যন্ত ভালো হয়ে গেছেন আর আমাদের ব্যবসা ভালোই চলছে। খগেনকে শিক্ষা দেওয়া হয়তো ওপরওয়ালার ইচ্ছে ছিল। ও চলে যাওয়ার পর আমি ভেঙে গেলাম। আর মোড়লগিরি করতে ভালো লাগে না। বাকি জীবন তোমাদের নিয়ে একসাথে থাকবো। আমরা সবাই মিলেমিশে থাকবো, এটাই তো উচিত। এখন থেকে গ্রামের সবাই মিলেমিশে থাকবে। কেউ কারোর নামে মিথ্যে কথা বলবে না। তাহলে আমরা খুব আনন্দে থাকতে পারবো। হ্যাঁ, আমার মতো বদমাইশ লোকের সবসময় এরকম ভাবেই অহংকারের পতন হওয়া দরকার। আর তোমরা এরকম গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।